ব্লাস্ট সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আমরা নারীরা এমনিতেই সবসময় দেখা যায় নানা কারণে প্রতিবন্ধকতার সম্মুখীন হই। তারপরে যখন একজন নারী আসলে প্রতিবন্ধী হিসেবে সমাজে স্বীকৃত, তাদের জন্য আসলে এই জীবনটা কিংবা প্রতিবন্ধকতার জায়গাটা আরও বেশি কঠিন, এবং তাদের সেই কঠিন পথটাকে সহজ করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা। এবং সেই সচেতনতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের আজকের এই আয়োজন, যেখানে আজ আমরা কথা বলবো সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা প্রতিবন্ধী নারীর অধিকার বিষয়ক আলাপচারিতা। এবং এই আলাপচারিতায় আমার সাথে আজকে দুজন আমন্ত্রিত অতিথি আছেন, যাদের সাথে আমরা বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের কি করণীয় রয়েছে এবং বর্তমান অবস্থাটা কেমন রয়েছে, সে জায়গায় আইন কি বলছে, আইনের বাস্তবায়নটা কতদূর আগাচ্ছে, সকল কিছু নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে রয়েছেন শারমিন আক্তার দোলন, যিনি প্রোগ্রাম অ্যাসোসিয়েট কোঅর্ডিনেটর, উইমেন উইথ ডিসেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন WDDF, এবং সেই সাথে রয়েছেন অ্যাডভোকেট খন্দকার শাহরিয়ার শাকির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি দুজনে ভীষণ ভালো আছেন। আমি একদম সরাসরি যদি টপিকের দিকেই চলে যাই এবং আমি দোলন আপু আপনার কাছ থেকে আসি, যে সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা প্রতিবন্ধী নারীদের বর্তমান অবস্থাটা আসলে কি? আপনাকে অনেক ধন্যবাদ, খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। যদি একদম প্রান্তিক অবস্থান থেকে প্রতিবন্ধী নারীদের যে অবস্থায় আছে সেটি যদি তুলে ধরতে চাই আমরা, তাহলে 3টি ক্যাটাগরিতে যদি আমরা দেখি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে। তাহলে পরিবারগুলোতে যদি আমরা যাই, একদম তৃণমূল পর্যায়ে আসলে প্রতিবন্ধী একজন, আমাদের সমাজে এখনো কিন্তু নারীরাই অনেক বেশি অবহেলিত। সেখানে যদি একটা মানে বাচ্চা হয়েছে, মেয়ে শিশু হয়েছে, সেখানেই তো পরিবারের মুখ অনেকটা কালো হয়ে যায়, মানে মেনে নিতে পারে না। আবার সেখানে যদি সেই বাচ্চাটার ডিসেবিলিটি থাকে, সেই মেয়ে শিশুটার যদি প্রতিবন্ধিতা থাকে, তখন সে কিন্তু মানে দ্বিগুণ, মানে আমি বলবো বহু গুণে বৈষম্যের শিকার হয়। পরিবার থেকে মেনে নিতে পারে না যে তার মেয়ে শিশুটা হচ্ছে ডিসেবল হবে, সমাজ থেকে মেনে নিতে পারে না। তা এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে বাবা মাকে ছেড়ে দিচ্ছে, মানে ডিভোর্স হয়ে যাচ্ছে, যে এই দায়ভার যেন মায়েরই, এরকম বিষয়টা হয়। অনেক সময় মাটা পরিবারে অন্যান্য যে সদস্যরা থাকে তাদের মাধ্যমে বুলিং এর শিকার হয়, অনেক কথাবার্তা বলে। এই যে কিন্তু তারা কিন্তু মনে করে না যে এই প্রতিবন্ধী শিশুটাকে যদি তা শিক্ষার সাথে যুক্ত করা যায় বা তার সকল চাহিদা দিয়ে পূরণ করে তাকে যদি বড় করা যায়, সেও কিন্তু সমাজে কন্ট্রিবিউশন করতে পারবে। নিঃসন্দেহে পারে। আপনি যে জায়গাটা কথা বলছিলেন না, যে একজন মাকে দেখা যায় যে ডিভোর্স হয়ে যাচ্ছে বা এই ধরনের, মানে এমন একটা পর্যায়ে দাঁড় করানো আছে বা এমন একটা প্রচলন আছে আমাদের সমাজে, যে অমুক সময় এই জিনিসটা খেয়েছিল বলে বাচ্চাটা আসলে ডিসেবল হয়েছে, অমুক জায়গায় যেতে মানা করেছিলাম বলে এরকম হয়েছে। যে এটাও যে আসলে প্রকৃতিরই একটা পার্ট, এই ব্যাপারটাই মেনে নিতে পারে না। আপনি যে কথাটা বললেন, এটার সাথে যেহেতু আপনি দেখেছেন যে আমারও শারীরিক প্রতিবন্ধিতা আছে, তো এটার সাথে আমার বিষয়টা একবারে সম্পৃক্ত। কিভাবে হচ্ছে, আমারও মানে জন্মগতভাবেই আমার প্রতিবন্ধিতা। তো আমার পাটা যখন এরকম হলো, আমার পাটা হচ্ছে যে একটা কোন বাম পাশের পাটা হচ্ছে কোনোই থেকে ভাঁজ করা। তো তখন অন্যান্য আমার রিলেটিভসরা আমার আম্মুকে এভাবে ব্লেম দিতে শুরু করলো যে আমি যখন আমার আম্মুর গর্ভে ছিলাম তখন আমার আম্মু কলা খেত এবং কলার যে খোসাটা থাকে সেটা ভাঁজ করে রাখতো, সেজন্য আমার পাটা এরকম হয়েছে। মানে কি পরিমাণ আসলে মানে এই ধরনের কুসংস্কার দিয়ে আসলে আমাদের সমাজটা যেখানে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আসলে একজন প্রতিবন্ধী নারীর জীবনের যাত্রাটা যে কতটা কঠিন হতে পারে সেটা অন্ততপক্ষে আমরা ওই জায়গাটাতে না দাঁড়িয়েও খানিকটা হলেও বুঝতে পারি। সামাজিক প্রতিবন্ধকতা আসলে কি থাকে? একটা তো পরিবারের কথা আমরা শুনলাম। জি, সামাজিক প্রতিবন্ধকতা থাকে বলতে গেলে সমাজ মেনে নিতে পারে না, যে মানে তাদের দৃষ্টিভঙ্গিটা খুবই নেগেটিভ থাকে সেই প্রতিবন্ধী বাচ্চাটার উপরে। যদি আমি আমার উদাহরণ টেনে বলি, ঠিক আমার এই উদাহরণটাই কিন্তু তৃণমূল পর্যায়ের উদাহরণ, মানে প্রেক্ষাপটটা একই রকম। যে আমার বাসায় বা আমার চারপাশে কেউ এসেছে, তখন হয়তো শুনেছে যে বাসায় একটা প্রতিবন্ধী শিশু আছে, তখন তাকে দেখতে আসা।
এই যে তখন যে ওই বাচ্চাটার মনে যে কেমন ইফেক্ট পড়ছে এই বিষয়গুলো কিন্তু তারা জানে না। এই যে নেগেটিভ অ্যাটিটিউড, হ্যাঁ, তাকে আমাদের মানুষই না, তাকে আলাদা করে দেখতে যেতে হবে, বিষয়টা এমন। আবার আপনার আবার স্কুলে ভর্তি করবে, সেক্ষেত্রে অন্যান্য অভিভাবক মানে অন্যান্য অপ্রতিবন্ধী বাচ্চার যেসব অভিভাবকরা থাকে তখন বলে যে ওই প্রতিবন্ধী বাচ্চাটার সাথে মিশবা না, এভাবে তো বলে না, আরো খারাপ ল্যাঙ্গুয়েজে বলে। ওই যে কথা বলতে পারে না ওই বাচ্চাটার সাথে তুমি মিশবা না বা বসবা না, ওই যে হাঁটতে পারে না ওই বাচ্চাটার সাথে তুমি মিশবা না বা হাঁটবা না, এরকম। মানে একটা বাচ্চার গড়ে ওঠার সময় থেকেই তাকে আসলে বিভেদটা বুঝিয়ে দেওয়া হয় দুজনের। একদম একদম তাই। আম, এই এই যে অবস্থানে দাঁড়িয়ে একটু একটু করে আপনারা সামনে এগিয়ে আসেন পড়াশোনার জায়গাটাতে, সেখানেও প্রতিবন্ধকতা কোথাও, কিন্তু পরবর্তীতে এসে কি বিভিন্ন ধরনের সরকারি সেবা বেসরকারি সেবা যা আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এই জায়গাটাতেও কি আপনাদের কোনো বৈষম্যের শিকার হতে হয়? এখানেও বৈষম্যের শিকার হয়, কারণ হচ্ছে যে সরকারি বা বেসরকারি যে সেবাগুলো আছে সেগুলা শতভাগ প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব না, সেজন্য বৈষম্যের শিকার হয়। আমি যে সামাজিক প্রেক্ষাপটটা বলছিলাম ওইখানে যদি একটু যাই তাহলে দেখব যে সমাজের মানুষ কিন্তু এখনো প্রতিবন্ধী নারীদেরকে বা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বোঝা মনে করে, বা এখনো সমাজের মানুষ মনে করে যে তার বাবা মার পাপের ফল সেটা। এই যে নেগেটিভ একটা ধারণা, সেইখান থেকে তারা কিন্তু বের হয়ে আসতে পারে না। তারা মনে করে যে প্রতিবন্ধী নারীরা বা প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার গঠন করতে পারবে না, এই যে একটা নেগেটিভ মানে তাদের অ্যাটিটিউড। আবার হচ্ছে কর্মসংস্থানের সাথে যুক্ত হতে পারে না। যদি সরকারি ক্ষেত্রে বলি তাহলে আমাদের রাষ্ট্রের যদি দেখতে যাই যে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি আছে আর আমরা কি পাচ্ছি, যে এটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে রাষ্ট্রের অনেক আইন নীতিমালা আছে, কিন্তু সেগুলোর সঠিক বাস্তবায়ন নাই, এবং সেগুলো কতটুকু প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব সেটাও প্রশ্নের একটি বিষয়। কারণ রাষ্ট্রের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু সকল প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে যে পৌঁছাচ্ছে না, এই তথ্যগুলো কিন্তু প্রবেশগম্য না সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আবার আমরা যদি আরেকটু ভিন্নভাবে দেখি যে আপনারা জানবেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন আছে 2013, সেই আইনে কিন্তু একটা কমিটির কথা বলা হয়েছে যে জেলা এবং উপজেলাতে আমাদের 12 থেকে 14 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকবে। এগুলো আমাদের অনেক জেলাতেই, আমাদের এটা নিজের কাজের অভিজ্ঞতা থেকে আমি একদম বলতেছি, অনেক জেলাতে এবং উপজেলাতে তারা জানেই না যে তাদের এরকম প্রতিবন্ধী ব্যক্তিদের আইনে দ্বারা স্বীকৃত একটা কমিটি আছে। আমি যদি একটু স্যারের কাছে আসি, যে আমরা যেমনটা শুনছিলাম আপু বলছিলেন এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকেই এটা অনুধাবন করতে পারি যে একজন ডিসেবল ব্যক্তিকে আসলে সামাজিক নানা রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, এবং যেখানে আসলে দেখা যায় বাধা পেরিয়ে আস্তে আস্তে একটা সংসারেও যখন তিনি সংসার জীবন শুরু করেন, সেখানেও মানুষ যেহেতু মনে করে আসলে ডিসেবল ব্যক্তি আসলে দুর্বল মানসিকভাবে শারীরিকভাবে, এই চিন্তাটা সাধারণ মানুষের থাকে। সো দুর্বলের উপরে সবলের অত্যাচার সবসময়ই আমরা দেখেছি। তো এই যে প্রেক্ষাপট, তাদের যেই অবস্থান, সেখানে দাঁড়িয়ে যে নানা রকমের মানসিক শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, এখানে আসলে বাংলাদেশের আইনে কি কি বিধান রয়েছে তাদের সুরক্ষা দেওয়ার জন্য? চমৎকার, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এবং কম্প্রিহেন্সিভ। তো আমি শুরুতে বলবো সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সামাজিকভাবে যেরকমভাবে মনে করা হয়, যে তাকে দুর্বল বলে মনে করা হয় এবং সেই দুর্বলের উপর সবলের অত্যাচার হয়, এই চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার প্রতিবন্ধিতার আলোচনায়। কারণ আমাদের আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা আইন, এই আইনের আপনার প্রতিবন্ধিতার একটা সংজ্ঞা নিরূপণ করা হয়েছে। সেই সংজ্ঞায় বলা হচ্ছে যে মানুষের শারীরিক, মানসিক, ইন্দ্রিয়গত, হ্যাঁ, বা আপনার এই সমস্ত কারণে যে মানুষের যে সমস্ত সীমাবদ্ধতা তৈরি হয়, যে দীর্ঘস্থায়ী অথবা আপনার ওটা হচ্ছে যে আপনার চলমান বা ওটা স্থায়ী, এরকম দীর্ঘস্থায়ী বা স্থায়ী, এই যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটুকুই কিন্তু প্রতিবন্ধিতা নয়। প্রতিবন্ধিতা কোনটুকু? প্রতিবন্ধিতা হচ্ছে যে এই যে সীমাবদ্ধতাটুকু রয়েছে, এই সীমাবদ্ধতার প্রতি সমাজ যেরকম করে তাকে দেখছে, ওই সমাজের যে দৃষ্টি, যেটা আপনি বললেন, সমাজ থেকে দুর্বল ভাবে, সমাজ মনে করো চাকরি করার মতন যোগ্যতা নেই, সমাজ মনে করো বিয়ে করার যোগ্যতা নেই, সমাজ মনে করো ভোট দেওয়ার যোগ্যতা নেই, এই যে মনে করাটা,
এই মনে করাটা এবং তার যে সীমাবদ্ধতাটুকু গুলো মিলিয়ে এর ভেতরকার যেটা মিথস্ক্রিয়া, এইটুকু মিলিয়ে হচ্ছে আপনার প্রতিবন্ধিতা। একদম। কেননা আপনি দেখবেন যে অনেক অদৃশ্যমান মানুষের অসামর্থ্য থাকে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হয় না। যেমন ধরেন একটা মানুষের প্রজনন ক্ষমতা সম্পর্কিত আপনার ওই অসমর্থ থাকতে পারে, কিন্তু সে কিন্তু দিব্যি কাজ করে বেড়াচ্ছে, সমাজে পার্টিসিপেট করছে, কেউ চোখে আঙুল দিয়ে কোনো কথা বলছে না। কিন্তু প্রতিবন্ধিতা তখন আসছে যখন একটা মানুষের দৃশ্যমান সীমাবদ্ধতাকে সমাজ তাকে যখন তার দুর্বলতাকে তাকে দুর্বল বলে মনে করছে যে সে স্বাভাবিকভাবে জীবনের যেই প্রয়োজনগুলো সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে সামর্থ্যবান নয়, তখন হচ্ছে আপনার প্রতিবন্ধিতায় আরোপ করা হচ্ছে মানুষটার প্রতি। আসলে প্রতিবন্ধিতা একটা মানুষের ওই শারীরিক সীমাবদ্ধতার জন্য তৈরি হয় না। তো আপনি যেটা বলছিলেন যে আইনগত কি কি ব্যবস্থা, কি কি রকমের বিধান রয়েছে, আমাদের অলরেডি আমরা ইতোমধ্যে আমাদের যে আইনি যে কাঠামো, এই কাঠামোতে আমরা কিন্তু ব্যাপকভাবে বিভিন্নভাবে প্রতিবন্ধিতার জন্য মানুষ যেই সমস্ত বৈষম্যের শিকার হন, যেরকমভাবে তারা আক্রান্ত হন, যেমনভাবে তারা প্রতিবন্ধিতার জন্য তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন, ক্ষতিগ্রস্ত হন, এগুলো কভার দেওয়ার জন্য আমাদের অনেক আইন রয়েছে। যেমন প্রথমত আসতে হয় আইনের একদম গোড়ার কথা সংবিধানে। সংবিধানের আপনার যে মৌলিক অধিকারগুলোর আগেই আমাদের যে আপনার রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো আছে, যেগুলোকে সরাসরি গিয়ে আদালতে গিয়ে সেগুলোকে আপনার এনফোর্স করা যায় না, কিন্তু সেগুলো রাষ্ট্রের মূল নীতি হিসেবে বিরাজ করে। সরকার যখন পলিসি তৈরি করে, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত রকমের চিন্তা করে, তখন সেগুলোকে মনে করতে সেরকম জায়গা থেকে যেমন আপনার আমাদের অনুচ্ছেদ 15-তে, সংবিধানের অনুচ্ছেদ 15-তে আপনার কিন্তু বলা হচ্ছে যে মানুষের মৌলিক প্রয়োজনগুলো সরকারকে মেটানোর ব্যবস্থা করতে হবে, সেখানে অক্ষম অসহায় ব্যক্তির জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এরকম করে আপনার একেবারে শুরুর কথায়, যেখানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি, যেখানে কাউকে রাষ্ট্রকে বাধ্য করার কিছু নেই, রাষ্ট্র নিজেই বুঝবে বিষয়গুলো, তার কাজ, সেখানে এই কথাটুকু বলা আছে। এরপরে আপনার যেমন আপনার বৈষম্য সম্পর্কিত, বৈষম্য নিরোধ সম্পর্কিত বিধান আছে, আইনের দৃষ্টিতে সমতা। আপনার অনুচ্ছেদ 27 বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সমানভাবে আপনার আইনের আপনার সামনে সমতা হিসেবে তাকে ট্রিট করতে হবে, সমান হিসেবে ট্রিট করতে হবে। হ্যাঁ, প্রতিবন্ধী নারী হওয়ার কারণে কোনো ধরনের আপনার বঞ্চনা এখানে আপনার বৈধ নয়। তারপরে যেমন বৈষম্য আপনার অনুচ্ছেদ 28 বলা হচ্ছে যে ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি কারণে বৈষম্য নিষেধ, এবং ওই অনুচ্ছেদে বলা হচ্ছে এই আমাদের সংবিধান তো 1972 সালে প্রণীত, সেই সময় আমাদের আইনি কাঠামোতে প্রতিবন্ধিতা সম্পর্কিত সচেতনতা এরকমভাবে আমাদের ছিল না, কিন্তু সেখানে আপনার ধর্ম, বর্ণ, লিঙ্গ সাথে একটা কথা বলা আছে অন্যান্য অবস্থান, আদার স্ট্যাটাস। এইটার এই কথাটুকুকে আপনার এক্সপ্লেইন করে আমরা প্রতিবন্ধিতাকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করে আদালত ব্যাখ্যা প্রদান করেন এরকম করে যে এটাকে এই অন্যান্য অবস্থানের মধ্যেও ধর্ম, বর্ণ, লিঙ্গ বা প্রতিবন্ধিতা এসবের কারণে কোনো বৈষম্য করা যাবে না। আবার বৈষম্য করা যাবে না ঠিক আছে, কিন্তু এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার যদি কোনো রকমের উদ্যোগ গ্রহণ করে যে তাদেরকে সমানভাবে ট্রিট করার জন্য এই সাপোর্টটুকু তাদের প্রয়োজন, তখন সরকার সেখানে বাধাগ্রস্ত হবে না। এই কারণে সেটা আমাদের অনুচ্ছেদ 28(4) সেটা ওই মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা, সেটা বলা হয়েছে যে 28(4)-এর ভিতরে যে চাকরিতে কোটা, শিক্ষা সুবিধা, ভাতা, নিরাপত্তা, আদালতে বিশেষ সুবিধা, এই সমস্ত বিষয়গুলো সরকার যদি দিতে চায় তাহলে সেটা কোনো বাধার সৃষ্টি হবে না ওই বৈষম্য এর কারণে। এটা এক্ষেত্রে আইনগতভাবে সাংবিধানিকভাবে এটা আপনার সুরক্ষা এরকম করে এখানে দেওয়া হয়েছে। এরপরে আপনার আসছে যেমন ধরেন আইনে আশ্রয় লাভের অধিকার। সেটা ধরেন যে কোনো আক্রান্ত ব্যক্তি, যাদের মধ্যে প্রতিবন্ধী নারীও অন্তর্ভুক্ত, আইনগতভাবে সুরক্ষা দাবি করতে পারবেন, আইনের আশ্রয় লাভের জন্য আসতে পারবেন অনুচ্ছেদ 31-এর আওতায়। এরপরে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইনটা হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এই আইনটা আমাদের এই প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অনেক লম্বা সময়কার আন্দোলনের একটা ফসল, সেখানে আমরা এই আইনটা আমরা পাই। এই আইনের মধ্যে আপনার প্রতিবন্ধিতাকে ব্যাখ্যা করা হয়েছে, যেরকম ভাবে বললাম আপনাদের প্রতিবন্ধিতার বিষয়টা কি রকম, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হয়েছে, কত রকমের প্রতিবন্ধী ব্যক্তি হতে পারেন, 10 রকম চিহ্নিত করা হয়েছে যে সেখানে চিহ্নিত করা হয়েছে কারা কারা হতে পারেন।
তারপর আপনার সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক অধিকার আলাদা করে স্বীকার করা হয়েছে সেখানে ধারা 3-এ। সেখানে বলা হচ্ছে যে জীবন, স্বাধীনতা, নিরাপত্তা, স্বাস্থ্য সেবার জন্য আলাদা করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বলা হচ্ছে, সহিংসতা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আলাদা করে স্পষ্ট করে বলা হয়েছে আপনার সেখানে। এর বাইরে আপনার ধারা 16-তে প্রতিবন্ধী ব্যক্তিদের আপনার সাধারণভাবে আপনার অধিকার সমূহ আপনার বর্ণনা করে। স্যার, অনেকগুলো জায়গা দেখলাম যেখানে আসলেই একজন প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী নারীর প্রতি আমরা অনেক বেশি আন্তরিক বলা চলে, এবং একজন নাগরিক হিসেবে তার যেই সকল অধিকারগুলো তার পাওয়া দরকার সকল কিছুতেই আমরা আসলে সুনিশ্চয়তা তাদেরকে দিয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরেও এই 2025 সালে এসেও আমাদের মনের মধ্যে এত না পাওয়া কেন? এখনো আমাদের এই ধরনের কষ্ট নিয়ে একটা বাচ্চাকে কেন বড় হতে হয়? কমতিগুলা কোথায় আছে? কেন এটার আসলে সঠিক প্রয়োগ কি আদৌ হচ্ছে? আপনার অবজারভেশনটা তো খুবই বাস্তব। আমরা তো এই 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 বিদ্যমান বাস্তবতার মধ্যেই বিরাজ করছি। তো এই যে বিদ্যমান যে বাস্তবতাটা, এর পেছনে যে কারণগুলো আমরা খুঁজতে যাই, কারণগুলো খুব আপনার সুনির্দিষ্ট এবং আপনার কোনো লুকোছাপা নেই যে কেন আমাদের এই কারণগুলোর মধ্যে আমরা বিরাজ করে কেমন করে। যেমন ধরেন, আমাদের প্রতিবন্ধিতা সম্পর্কিত যখন আপনার আলোচনা হয়, এই আলোচনা সম্পর্কিত ব্যাপার আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? আমাদের নিজেদের বোঝার সমস্যা, আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, বিষয়টার প্রতি আমাদের সংবেদনশীলতার সমস্যা। এই সংবেদনশীলতার জন্য আমরা দেখতে পাই যে আমরা যেমনভাবে যেরকম হওয়ার কথা, যেমন ধরেন থানায় অভিযোগ একজন নিয়ে আসলো প্রতিবন্ধী ব্যক্তি, একজন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সম্পর্কে যদি একজন থানায় যেই ফার্স্ট হ্যান্ড যে মানুষটা থাকে, যে আপনার ডিউটি অফিসার বা যে মুন্সি থাকে আপনার, সে যদি আপনার ওই সেন্সিটাইজড না থাকে, সে যদি সংবেদনশীল না হয়, তাহলে কিন্তু আপনার ওইখান থেকে সে অভিযোগ নিতে গড়িমসি করে। হ্যাঁ, তারপর আপনার অ্যাক্সেসিবিলিটি একটা আপনার প্রশ্ন, যে দিব্যি আমাদের আপনার এই ঘর বাড়ি তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, উঁচু উঁচু ঘর বাড়ি, আদালত, সরকারি অফিস আদালত তৈরি হচ্ছে, হাসপাতাল তৈরি হচ্ছে, কিন্তু কোথাও আপনার ইভেন রাস্তার ফুটপাথগুলো আপনি দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি বলতে যেই কনসেপ্টগুলো আপনার বিরাজ করে প্রতিবন্ধী অধিকার সম্পর্কিত ব্যাপারে, এখন আমরা এই জিনিসগুলোকে আমরা ধরে রেখেছি, এগুলো একটা আমাদের এটা একটা লাক্সারির হিসেবে আমরা বিবেচনা করে ধরে রেখেছি আমরা। কিন্তু এটা যে বাস্তব প্রয়োগ, একটা মানুষের সমাজের একটা পপুলেশনের 10% প্রতিবন্ধী হতে পারে, এবং তার জন্য সেই সমাজের ওই মানুষগুলোর জন্য যে অ্যাক্সেসিবিলিটিটা দরকার, সেই দরকারের জায়গাগুলোতে আমরা আন্তরিক না বা সেখানে। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের এই যে সরকারিভাবে যে সমস্ত ব্যবস্থাপনাগুলো বিদ্যমান, যেমন কমিটিগুলো আছে, কমিটিগুলো তৈরি হয়েছে এখন, কিন্তু দেখা যায় যে সেই ভাতা দেওয়ার জন্য নাম অন্তর্ভুক্ত করার কাজটুকু হয়তো উপজেলা কমিটি পর্যন্ত হয়, কিন্তু আপনার যে সামগ্রিকভাবে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাহী কমিটি, তারপরে আপনার এই যে জাতীয় কমিটি, নির্বাহী কমিটি, এর থেকে শুরু করে যেমনভাবে কাজ করার কথা, এটা কিন্তু আপনার ওই যে ডিসএবিলিটি কনসার্ন থেকে কিন্তু ওই অতখানি গুরুত্ব পায় না। সেটাই আসলে আমাদের চিন্তা চেতনার মধ্যে যতদিন না পর্যন্ত এই যে সংবেদনশীল ব্যাপারটা না আসবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, আমার মনে হয় আসলে অধিকার বাস্তবায়নের জায়গাটা অনেক ততদিন পর্যন্ত সহজ হবে না। স্যার যেই কথাটা বলছিলেন, আমি আপনার কাছেই আসছিলাম দোলন আপু, আপনি আরো ভালো করে বলতে পারবেন যে আসলে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আসা উচিত, যে মানসিকতার পরিবর্তন, আমাদের সরকারি বেসরকারি যেই খাতগুলো রয়েছে যেখানে আমরা সহযোগিতা পেতে পারি, সেই জায়গাগুলোতে আসলে কোথায় কোথায় পরিবর্তন আনলে আমরা আরেকটু জীবনটাকে সহজ করে নিতে পারি? জি ধন্যবাদ। আমি ভাইয়ার কথা রেশ ধরেই বলছি যে এই যে আমাদের অবকাঠামোগত যে বাধাগুলো আছে, আসলে আমাদের যে ন্যাশনাল বিল্ডিং কোড বলে তো একটা নীতিমালা আছে, সেগুলো কিন্তু আমরা ফলো করছি না। আসলে আমরা গদ বাঁধা নিয়মে অ্যাক্সেসেবল বলতে ওই যে বিল্ডিং এর সামনে একটা র্যাম্প
বুঝি, এটা ছাড়া কিন্তু আর কিছু বুঝি না। একটা ওয়াশরুমে যাওয়ার জন্য হ্যাঁ। কোনো ব্যবস্থা নেই। আমরা যদি দেখি, সরি আমি আপনার মাঝখানে ইন্টারাপ্ট করে বললাম, আমরা যদি দেখি যে বিভিন্ন যানবাহনে ওঠার ক্ষেত্রে আমাদের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা নেই, এবং যেখানে বা সুযোগ সুবিধা আছে সেখানে এরকম আমরা বহুবার চিত্র দেখি যে একজন ডিসেবিলিটি বা একজন প্রতিবন্ধী ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দেখা গেল ওই লিফটে আসলে বাকিরা সবাই চলে গেলেন, ওনাকে আর মানে যেতে দেওয়ার মতো কোনো মানসিকতা আমাদের তৈরি হয়নি। So এই জায়গাগুলোতে আসলে আমরা খুবই এখনো পর্যন্ত পিছিয়ে। আমি ওই কথাতে ফিরে যাই যে ওই র্যাম্পটার উচ্চতা কতটুকু হবে, বা একটা বিল্ডিং যখন করছে তার প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে হুইল চেয়ার ইউজার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়াশরুম আছে কিনা, ওয়াশরুমের দরজাটার পরিমাপটুকু কতটুকু, এই বিষয়গুলো মনিটরিং এর অভাব। আমরা অনেকগুলো বিদ্যালয়ে দেখেছি এখন প্রাইমারি স্কুলগুলোতে বিশেষ করে যে সব সরকারি প্রাইমারি স্কুলের সামনেই একটা র্যাম্প দেওয়া আছে, যে র্যাম্পের পরিমাপ কিন্তু ঠিক নাই, যে উচ্চতাটা কতটুকু হবে বা প্রস্থে কতটুকু হবে। একজন হুইল চেয়ার ইউজার শিক্ষার্থী যদি সেখানে যায়, সে কিন্তু একা একা মুভ করতে পারবে না, আর দ্বিতীয়ত ওই বিদ্যালয়ে কিন্তু আরেকটা হুইল চেয়ার ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা নাই। তাহলে যে ওই শিক্ষার্থীটা সকাল 9টায় যাবে, বিকেল 5টায় আসবে, তাহলে কি সে ওয়াশরুমে যাবে না? এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারি বা বেসরকারি পর্যায়ে যাদের কাছ থেকে আমরা সেবা নেই, তারা প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধিতা সম্পর্কে ওরিয়েন্টেড না। সেজন্য যখন প্রতিবন্ধী ব্যক্তিরা সেবা নিতে যাচ্ছে, তখন তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। সরকারি ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এর আগেও আমি বলেছি যে সরকারের অনেকগুলো তথ্য আছে, তথ্য পাওয়ার যে বিষয়টা সেটা প্রবেশগম্য না। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা হচ্ছে যে সব তথ্য পাচ্ছে না, সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্য না। আবার সরকার যে ভাতাটা দিচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, সেটাও কিন্তু খুবই অপর্যাপ্ত। এখন রিসেন্ট এই মাসে মানে এইবার 900 টাকা করে দিয়েছে, প্রতি মাসে 900 টাকা। তাহলে যদি আমরা 30 দিয়ে ভাগ দেই, তাহলে 30 টাকা পার ডে। 30 টাকা পার ডেতে একজন প্রতিবন্ধী ব্যক্তির কি হয়, একটা ওষুধ একবেলা খাবারও হবে না। দ্বিতীয়ত এখানে আরো একটি বিষয় আছে যে কেউ যদি প্রতিবন্ধী ভাতা পায়, তাহলে সোশ্যাল সেফটি নেটের অন্যান্য যে সুযোগ সুবিধা তারা সেটা পাবে না। যেমন কোনো শিক্ষার্থী যদি শিক্ষা উপবৃত্তি পায়, শিক্ষার্থী যদি শিক্ষা উপবৃত্তি পায়, সে প্রতিবন্ধী ভাতাটা পাবে না। তাহলে তার শিক্ষার উন্নয়নের জন্যই তো শিক্ষা উপবৃত্তিটা পাচ্ছে, মানে পাবার কথা। সেক্ষেত্রে সে যদি একটা পেলে আরেকটা বঞ্চিত হয়, তাহলে তার জীবনটা সুন্দরভাবে চলমান থাকবে কিভাবে? এখানে একটা প্রশ্ন। আমি জানি না যে খুব অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিনা বা অসহনশীল কথা হয়ে যাবে কিনা। আমার কাছে মনে হয় যে আমরা যদি সামাজিক প্রেক্ষাপটটাকে আর একটু সুন্দর করে নিতে পারি, তাহলে আসলে এই যে ভাতা দেওয়ার অবস্থানটা সেটাই আর থাকবে না, ভাতারও প্রয়োজন হবে না। যদি একটা মানুষকে প্রকৃতভাবেই তাকে ট্রিট করে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সে যদি আসলে আমাদের সকল জায়গাগুলো পরিবেশ বান্ধব হয় একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য, তিনি পড়াশোনা করতে পারছেন, তিনি পরবর্তীতে যে চাকরির জায়গাটাতে তাকে আসলে আলাদাভাবে ট্রিট করা হবে না, সে আসলে তার যোগ্যতা অনুযায়ী তিনি চাকরি করতে পারবেন, তার জীবন সুন্দর হয়ে উঠতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু নজরদারি দরকার। আমরা আয়োজনের একেবারে শেষের দিকে আমি স্যারের কাছে একটুখানি জানতে চাই যে কোথাও গিয়ে আপনি অনুভব করেন কিনা যে আসলে আইনের প্রয়োগ থেকে শুরু করে যা কিছুই ঘটুক না কেন, এখানে আসলে প্রত্যেকজন জনসাধারণের তাদের অ্যাওয়ারনেসের জায়গাটাকে আরেকটু স্ট্রং করা দরকার বলে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো খুব একটা প্রাথমিক কাজ, যে জনসাধারণের মাঝখানে এটাকে প্রচার করা যে প্রতিবন্ধিতা অক্ষমতা নয়, এটাকে ব্যাপকভাবে প্রচার করা তো প্রয়োজন। শুধুমাত্র জনসাধারণের কাছে প্রচার করাই শুধুমাত্র যথেষ্ট নয়। আমাদের রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা করেন, তাদের যে সমস্ত জায়গাগুলোতে ট্রেনিং সেন্টারগুলো আছে, এই সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতেও এই 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 কারিকুলামের মধ্যে এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এবং সামগ্রিকভাবে আপনার সর্বতোভাবে সামাজিকভাবে এর প্রচলন করাটা প্রয়োজন।
এবং ধরেন এই যে আমাদের যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো আছে, পিএটিসি আছে, পুলিশ আপনার ট্রেনিং জায়গা আছে, মিলিটারি আছে, তারপরে আপনার যত রকমের যত জায়গায় ইয়ে আছে যেখানে মানুষ নিয়ে ডিল করতে হয়, সেই সমস্ত জায়গাগুলোতে এই প্রতিবন্ধিতা সম্পর্কিত বিষয়টাকে অন্তর্ভুক্ত করে এবং তাকে যথাযথ গুরুত্ব দিয়ে আপনার এটাকে তুলে নিয়ে আসা, যে একজন মানুষের জন্য অ্যাক্সেসিবিলিটি, তার জন্য সম্মান, এবং তার জন্য হচ্ছে আপনার এই সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হওয়া, এই বিষয়গুলো যেন অ্যাকোমোডেটেড হয় সবকিছুর মধ্যে। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা শুধুমাত্র আইন প্রণয়ন করা, প্রয়োগ করার ব্যাপার নয়। এটা মানুষের প্রাকৃতিকভাবে মানুষের এর যেই অর্জিত যে জীবন যাপনের যে ধরন, তার একটা অংশ, এবং তার মাঝখানের ভেতরে মানুষের মধ্যে ভেতরেরই কিছু মানুষ যেন শুধুমাত্র একটা দৃশ্যমান একটা অবস্থার জন্য যেন তারা ভোগান্তির শিকার না হয়। অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আর্টিকুলেট করলেন ব্যাপারটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দুজনে অনেক ভালো থাকবেন, এবং আমরা যেন এই সমাজ ব্যবস্থাটাকে আরও অনেক বেশি উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, সেই জায়গা থেকে আমরা যে যার মতো করে কাজ করবো, এই প্রত্যয় নিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এবং সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ ব্লাস্ট সংলাপ দেখছিলেন, তাদের জন্য একটি কথা বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তি তিনি আপনার মতো আমার মতো এই সমাজের প্রত্যেকটা সেক্টরে যা কিছু রয়েছে সবটুকুই তাদেরও রয়েছে। আমরা যে তাদেরকে একটু আলাদা করে চিন্তা করি, একটা কর্নার করার চেষ্টা করি, এই জায়গাটা থেকে যদি আমরা উঠে আসি, তবে আসলে সমাজের যত বৈষম্য আমরা দেখতে পাই সেখান থেকে অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো। তবেই আসলে আমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারবো। বাঁচতে চাই আমরা সুন্দর করে, এবং প্রত্যেকের জায়গা থেকে যেন যার যার অধিকার নিশ্চিত হয়, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং ব্লাস্ট সংলাপে আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই প্রত্যয় থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি।